অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। আইসি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আহত কয়েকজন। বিধানসভা ভোটের আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূলের শাসন আমলে বেড়েছে দুর্নীতি, দাবি মোদির। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের পাল্টা অভিযোগ। ইরানে প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার দায় ট্রাম্পের ঘাড়ে চাপালেন খামেনি। ধর্মীয় নেতার শাসন শেষের সময় এসেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজার নবগঠিত শান্তি পরিষদে যোগ দিতে এরদোয়ান আল সিসিকে আহ্বান। বোর্ড গঠনের আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি, অভিযোগ নেতানিয়াহুর। গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় 8 দেশের ওপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর, ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কমে আসলেও হতাহত হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার সংস্থা HRAN বলছে চলমান বিক্ষোভে 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব হত্যার দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপিয়েছেন খামেনি। দাবি করেন বিক্ষোভকারীদের বিদেশি শক্তি প্রশিক্ষণ ও অর্থ সরবরাহ করেছে। ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে ত্বরান্বিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভে ট্রাম্প সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছেন বলে দাবি খামেনির। এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি অভিযোগ করেন ইরানের শাসকরা সহিংসতা ও দমনপীড়নের উপর ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাকে মানুষ হত্যা বন্ধ করে দেশ ঠিকভাবে পরিচালনা করতে বলেন। তিনি আরো বলেন নেতৃত্ব মানে সম্মান দেয়া, ভয় দেখানো নয়। গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দারাও। পতাকা হাতে মিছিল করেন তারা। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হচ্ছে। 1 জুন থেকে তা বাড়িয়ে করা হবে 25%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ। অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি যুক্তরাষ্ট্র 150 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ 8 দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে নতুন করে তেহরান, ওয়াশিংটন ডিসির মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুরুতে হুমকি ধমকি দিলেও এখন কিছুটা নমনীয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে ইরান ইস্যু থেকে ট্রাম্প কি আসলেই দৃষ্টি সরিয়ে নিলেন, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো ছক কষছেন? সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরানে তার লক্ষ্য হলো জয়। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে টিকে থাকার লড়াইয়ে আদর্শিক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের জন্য বিজয়ের কোনো সহজ পথ নেই। 2020 সালে শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানি হত্যাকাণ্ড স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পাল্টা জবাবের উদাহরণ টেনে তারা বলেন ইরানের কেন্দ্রীয় সরকারের ওপর যে কোনো হামলার জবাবে দেশটি অর্থবহ পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নেতৃত্ব নির্মূল অভিযান চালানো হলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই। এতে আরও অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা। এদিকে স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের ফেলো বারবারা স্লাভিন বলেন ইরানে দ্রুত বিজয়ের সম্ভাবনা ক্ষীণ। বলেন স্বল্প শক্তি দিয়ে ভেনেজুয়েলার মতো ইরানে সামরিক অভিযানের পুনরাবৃত্তি সম্ভব নয়। এতে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি লাগবে। ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড ইস্যুসহ নানা সংকটের মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংকট চান কিনা এটা নিয়েও প্রশ্ন অনেকের। তবে স্লাভিনের মতে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে পারে, আর ট্রাম্প সেটিকে বড় বিজয় হিসেবে উপস্থাপন করতে পারেন। এর আগে গত বছরের 28 ডিসেম্বর থেকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন ট্রাম্প। পরবর্তী 2 সপ্তাহে তিনি এই হুমকি কয়েকবার পুনরাবৃত্তি করেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলেরও আহ্বান জানান। তবে ইরান সরকার আন্দোলনকারীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসার পর সুর কিছুটা নরম করেন ট্রাম্প।
কয়েকটি গণমাধ্যম বলছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়েছে, তবে সংকট এখানেই শেষ নয় বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, ইরান ফের বিক্ষোভের আগুনে জ্বলে উঠতে পারে। সেক্ষেত্রে ট্রাম্পও তার সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন বলেও শঙ্কা তাদের। স্থানীয় সময় শনিবার সিরীয় সেনাবাহিনী জানায় ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে প্রবেশ শুরু করেছে তারা। আলেপ্পোর পূর্বাঞ্চলের দেইর হাফিজ শহর দিয়ে এই অগ্রযাত্রা শুরু হয়। আল ইখবারিয়া টিভিতে দেয়া বিবৃতিতে বেসামরিক নাগরিকদের অঞ্চলগুলোতে প্রবেশ না করার আহ্বান জানায় সেনা অপারেশন কমান্ড। কয়েক ঘন্টার মধ্যেই দেইর হাফির, মাসকানা ও তাবকার কাছে হাজানা সামরিক ক্যাম্প দখলের দাবি করে সেনাবাহিনী। রজমাল গাজাল গ্রাম, আল ঘানেম আল আলী শহর, হানিদে ও আল সাফসাফা এলাকায় সেনা প্রবেশের দাবি করা হয়। আবু আসি ও আল জাবালি গ্রামেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানানো হয়। সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানায় রাক্কার পূর্বে জুর শাম্মার শহর দখল করে সাবকা এলাকার দিকে অগ্রসর হচ্ছে সেনারা। তবে তাবকা শহর নিয়ে সরাসরি বিরোধী বক্তব্য দেয় এসটিএফ। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তারা জানায় সরকারি বাহিনী তাবকায় প্রবেশ করেনি এবং মানসুরা শহর পুরোপুরি নিরাপত্তা ঝুঁকিমুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় দেইর হাফির ও আশপাশের গ্রাম থেকে এসডিএফ সদস্যরা ইউফ্রেটিসের পূর্ব তীরে সরে গেছে। তবে কিছু এসডিএফ ইউনিট তাবকায় পুনরায় জড়ো হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। দিপসি আফনান ও আল রাসাফা এলাকায় সংঘর্ষের খবরও আসে। এসডিএফ দাবি করে তারা সেখানে এখনও হামলার প্রতিহত করছে এবং রাক্কার পশ্চিমাঞ্চলে গোলাবর্ষণ চলছে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিরীয় বাহিনীকে আলেপ্পো ও তাবকার মধ্যবর্তী এলাকায় আক্রমণাত্মক অভিযান বন্ধের আহ্বান জানায়। সেন্টকম জানায় উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে সমাধানের পথে এগোনো জরুরি। একই সঙ্গে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম হুঁশিয়ারি দেন, কুর্দি বাহিনী ও এসডিএফ এর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে সিরিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে। বলেন, প্রয়োজনে আবারও কার্যকর করা হবে বাতিল হওয়া সিজার এক নিষেধাজ্ঞা। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে শনিবার আমন্ত্রণ জানানো হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদিলাত্তি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। বোর্ডের দায়িত্বগুলো এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে আগামী কয়েক সপ্তাহে আরও সদস্যের নাম ঘোষণা করা হবে। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষায় এই বোর্ড গঠন করা হয়েছে। তারা বলছে বোর্ডের উদ্দেশ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের নামে দখলকারী শক্তির স্বার্থে কাজ করা। গাজাবাসীর আশঙ্কা, ন্যায় বিচার বা পুনর্গঠনের পরিবর্তে নিজেদের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারেন বোর্ডের সদস্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে। এতে তাদের দেশের নীতির লঙ্ঘন হচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেন। বেনগাভিরের দাবি, হামাসকে ধ্বংস করার পাশাপাশি ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা উচিত। এদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, বসতি সম্প্রসারণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জেরুজালেমের পূর্বাঞ্চলে আতারট ও নাহালাত সীমনে এই প্রকল্প উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন বলছে, অবৈধ বসতি সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা হ্রাস করছে। এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঘটাতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গে জোর প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। নির্দিষ্ট ভোট ব্যাংকে প্রভাব ফেলতেই তার এই প্রচার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শনিবার দুপুরে মালদহের শাহাপুর মালদহ বাইপাস সংলগ্ন মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভাতে বক্তব্য রাখেন মোদী। সেখানে থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। মোদীর অভিযোগ, তৃণমূলের শাসনে রাজ্যে দুর্নীতি ও দুঃশাসন চরমে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন প্রধানমন্ত্রী। বলেন, অনুপ্রবেশের কারণে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে, বাড়ছে হিংসাও। মালদহ ও মুর্শিদাবাদের পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন মোদী। ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है।
মোদির বক্তব্যে পাল্টা জবাব আসে বহরমপুর থেকে। মালদহের সভাস্থল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রোড শো ও জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন তিনি। বোকাট্টা করে মাঠের বাইরে বার করব, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হলে, নইলে মানুষের কাছে মুখ দেখাবো না। যদি নির্বাচনে লড়াই করতে হয় তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে হবে, হিন্দু মুসলমান নয়। আজকে যাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তারা দেশে কোনোদিন হিন্দু মুসলমান করেনি। বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, তাদেরকে জিজ্ঞেস করুন তো, যে গাড়িতে করে ঘোরো সে গাড়িটা কে বানিয়েছে? একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি, হিন্দু না মুসলমান? একই দিনে মালদহ ও বহরমপুরে দুটি আলাদা মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা পান রাজ্যের মানুষ। একদিকে বিজেপির পরিবর্তন ও অনুপ্রবেশ ইস্যু, অন্যদিকে তৃণমূলের ধর্মনিরপেক্ষতার পাল্টা অবস্থান। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংঘাত যে আরও বাড়তে চলেছে, শনিবারের এই দুই সভা তারই স্পষ্ট ইঙ্গিত দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।